জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নারায়ণগঞ্জ থেকে উধাও শামীম ওসমান পরিবার। এম ওসমান আলী জনহিতকর কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে কিন্তু ব্রিটিশ সরকারের দমননীতির প্রতিবাদে তিনি সেই উপাধি বর্জন করেছিলেন। ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা আন্দোলনে ছিল তার বড় ভূমিকা। ওসমান আলী সম্পাদিত পত্রিকায় নিয়মিত লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি শামসুদ্দিন প্রমুখ। কিন্তু সময়ের আবর্তে সেই ওসমান পরিবার এখন নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয়েছে। তাদের শেষ চিহ্নটুকু এখন আর অবশিষ্ট নেই। বাড়িঘর ধ্বংস করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবারে জানাবো কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে আপনারা যারা আছেন যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে, এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দলের ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে, তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যেসব প্রস্তাব দেবে বিএনপি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই সরকারের তৃতীয় দফা বৈঠক হতে যাচ্ছে। শনিবার দুপুর ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে। জানিয়ে দেব আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের ২ উপজেলা। টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, ভোগাই এবং চেল্লাখালী নদীর ২ কুল উপচে ২ উপজেলা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তুলে গেছে উপজেলার ২টি গ্রামের অধিকাংশ সড়ক ও ফসলের মাঠ। জানিয়ে দেব বৃষ্টি থাকবে কতদিন, জানালো আবহাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত ২ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টি সপ্তাহ জুড়ে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য অক্টোবরের পর এই বৃষ্টি কমে আসবে বলে জানায় সংস্থাটি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাড়ি ছেড়ে পালালেন নেতানিয়াহু। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক হামলায় আল খারিয়া অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাত দিয়ে এমনটা দাবি করেছেন সংবাদ মাধ্যম আল মাদিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নারায়ণগঞ্জ থেকে উধাও ওসমান পরিবার। এম ওসমান আলী জনহিতকর কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে খান সাহেব উপাধি পেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকারের দমননীতির প্রতিবাদে তিনি সেই উপাধিও বর্জন করেন। ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা আন্দোলনে ছিল তার বড় ভূমিকা। ওসমান আলী সম্পাদিত পত্রিকায় নিয়মিত লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন প্রমুখ। ওসমান আলীর ছেলে একে শামসুজ্জোহাও ছিলেন নারায়ণগঞ্জের সুপরিচিত সমাজপতিদের একজন। এমন ২ পূর্বপুরুষদের হাত ধরে নারায়ণগঞ্জে ওসমান পরিবারের মানমর্যাদা, প্রভাব প্রতিপত্তি ব্যাপক পরিচিতি পায় এবং আপামার মানুষের সমীহ আদায় করে নেয়। কিন্তু শামসুজ্জোহার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার ছেলে নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানের আমলে নানা সমালোচনার তীরে বিদ্ধ হয় ওসমান পরিবার। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিপত্তি এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক খুন খারাপি, চাঁদাবাজি, দখলদারি, নির্যাতন, নিপীড়ন, মানবতা বিরোধী মতাবলম্বীদের দমন সহ নানা গুরুতর অভিযোগ উঠে আসে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই অগাস্ট হাসিনার ক্ষমতাচ্যুত হবার পর থেকে রীতিমতো উধাও হয়ে গেছে নারায়ণগঞ্জের প্রভাবশালী এই ওসমান পরিবার। শুধু তাই নয়, এই পরিবারের বিরুদ্ধে এতটাই জনরোষ সৃষ্টি হয়েছে যে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে রীতিমতো ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। একাধিক সূত্রের খবর, শামীম ওসমানকে সর্বশেষ দুবাইয়ে দেখা গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর সেলিম ওসমান এবং প্রয়াত নাসিম ওসমানের পরিবারকে আর নারায়ণগঞ্জে দেখা যায়নি। নারায়ণগঞ্জের স্কুল ছাত্র ত্বকী হত্যা, চাঞ্চল্যকর 7 মার্ডার সহ আরও একাধিক হত্যাকাণ্ডে বরাবরই শামীম ওসমানের পরিবারের দিকে তীর। কিন্তু এরপরও পরিবারের সদস্যরা আইনি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। অবশেষে হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমান, সেলিম ওসমান সহ তাদের অনুসারীদের বিরুদ্ধে এখন একের পর এক মামলা হচ্ছে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে আপনারা যারা আছেন যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে, এতে দলের ক্ষতিগ্রস্ত হয়। দলের ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে,
তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে টাঙ্গাইলের গোপালপুরে শুক্রবার পৌর শহরের মেহরুন্নিসা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা এবং শহর বিএনপি আয়োজিত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা দিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যেসব প্রস্তাব দেবে বিএনপি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে। শনিবার দুপুর ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেছেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কী ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রে কী ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করছে বিএনপি। একই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়ে অবশ্যই আলোচনা থাকবে। বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াত ইসলামের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের ২ উপজেলা। টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, ভোগাই এবং চোল্লাখালী নদীর ২ কূল উপচে ২ উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে উপজেলার ২টি গ্রামীণ অধিকাংশ সড়ক এবং ফসলের মাঠ। অনেক বাড়িঘরে হাঁটু পানিতে নিমজ্জিত। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এমন আকস্মিক বন্যায় মহা দুর্ভোগে পড়েছে অন্তত ৫০ গ্রামের মানুষ। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টায় ভারী বৃষ্টি শুরু হয়। রাতভর বৃষ্টিতে ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি বেড়ে উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর সহ ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। একই কারণে সীমান্তবর্তী নলিতাবাড়ী উপজেলার ভোগাই এবং চোল্লাখালী নদীতে পানি বেড়েছে। ডুবে গেছে নলিতাবাড়ী পৌরসভা সহ ৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল। ভোগাই নদীর ২ পাড়ের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবার আশঙ্কা রয়েছে। এদিকে শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী নদীর পানিও বেড়েছে। ডুবে গেছে শত শত পুকুর, সবজি এবং ধানের ক্ষেত। টানা ভারী বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাড়ি ছেড়ে পালালেন নেতানিয়াহু। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক হামলায় আল খাদিরা অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাদে এমনটা দাবি করেছেন সংবাদ মাধ্যম আল মাদিন। এর আগে ইরানি হামলা থেকে বাঁচতে পালাচ্ছেন নেতানিয়াহু এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে সেই ভিডিও ২০২১ সালের। পার্লামেন্টে দৌড়ে ঢুকছেন নেতানিয়াহু, কোনো আশ্রয় কেন্দ্রে নয়। তবে হিজবুল্লাহর হামলার প্রেক্ষিতে তার যে পালিয়ে যাবার দাবি করা হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত ৯০,০০০-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।